অডিও বুক বাই ইলা চ্যানেলে আজকে পাঠ করব হুমায়ুন আহমেদের লেখা দিনের শেষে। আজকের প্রথম পর্ব। জহির লাজুক মুখে বলল, স্যার, আজ একটু সকাল সকাল বাড়ি যাব, একটা জরুরি কাজ। বলতে গিয়ে কথা জড়িয়ে গেল, গলার স্বর অন্যরকম শোনালো। কথার মাঝখানে খুক খুক করে কয়েকবার কাশল। নাকের ডগায় ঈষৎ লালচে হয়ে গেল। হেড ক্যাশিয়ার করিম সাহেব অবাক হয়ে তাকালেন। ব্যাপারটা কি? জহির মাথা নিচু করে অস্পষ্ট গলায় দ্বিতীয়বার বলল, একটা জরুরি কাজ। করিম সাহেবের দৃষ্টি তীক্ষ্ণ হলো। জরুরি কাজে বাড়িতে যাবে, এটা বলতে গিয়ে লজ্জায় ভেঙে পড়ার অর্থ তিনি ধরতে পারলেন না। জহির অবশ্যই এমনিতেই লাজুক ধরনের ছেলে। লজ্জার সঙ্গে আরও একটা অস্বস্তিকর জিনিস তার মধ্যে আছে, যার নাম বিনয়। সেই বিনয়ও বাড়াবাড়ি বিনয়। হাইকোর্টের সামনে একবার জহিরের সঙ্গে দেখা। সে সাইকেল করে কোথায় যেন যাচ্ছিল। করিম সাহেবকে দেখে আচমকা ব্রেক কষে নেমে পড়ল। বাকি পথটা সাইকেল টেনে পেছনে পেছনে আসতে লাগলো। করিম সাহেব বললেন, তুমি পেছনে পেছনে আসছো কেন? যেখানে যাচ্ছ যাও। জহির বলল, অসুবিধা নেই স্যার। করিম সাহেব বুঝতে পারলেন এটা হচ্ছে জহিরের বিনয়ের একটা নমুনা। তিনি হেঁটে যাবেন আর জহির সাইকেলে তাকে পাশ করে যাবে, সে হতে দেবে না। তিনি বাধ্য হয়ে একটা রিক্সা নিলেন এবং জহিরের উপর যথেষ্ট বিরক্ত হলেন। তিনি মিতব্যয়ী মানুষ। অকারণে টাকা খরচ করতে তার ভালো লাগে না। ক্যাশ সেকশনে জহির 3 বছর ধরে আছে। এই 3 বছরে জহিরের বিখ্যাত বিনয়ের সঙ্গে তার অনেক পরিচয় হয়েছে। প্রতিবারই তিনি বিরক্ত হয়েছেন। শুরুতে তার মনে হয়েছিল জহিরের লজ্জা এবং বিনয় দুই এক ধরনের ভরম, যা প্রথম কিছুদিন থাকে, তারপর আসল মূর্তি বের হয়। ইউনিয়ন টিউনিয়ন করে গায়ে চর্বি জমে যায়। তখন মুখের সামনে সিগারেটের ধোঁয়া ছেড়ে মেয়ে মানুষ বিষয়ক রসিকতা করে হা হা করে হাসে। জহিরের বেলায় এখনও তা হয়নি। কে জানে, হয়তো তার চরিত্রই এরকম। অফিস ছুটির 10 মিনিট আগেও যদি তার হাতে একটা মোটা ফাইল ধরিয়ে বলা হয়, জহির হিসেবটা একটু দেখে দাও তো, সে তৎক্ষণাৎ বলবে, জি আচ্ছা স্যার। বিনয়ী এবং ভদ্র মানুষেরা কাজকর্মে সুবিধার হয় না। তারা সাধারণত ফাঁকিবাজ হয়। জহির সেরকম নয়। ক্যাশের কাজকর্ম সে শুধু যে বোঝে তাই না, ভালোই বোঝে। করিম সাহেব তার উপর অনেকখানি নির্ভর করেন। আজ অফিসে কাজের চাপ আছে। ইয়ার এন্ডিং, হিসাবপত্র আপ টু ডেট করতে হবে। করিম সাহেব অডিট ঝামেলা করতে পারে এমন সব ফাইলগুলি আলাদা করে রেখেছিলেন। ভেবেছিলেন ছুটির পরও কাজ করবেন। ক্রস চেকিং করবে জহির। অথচ বেছে বেছে আজই তার সকাল সকাল বাড়ি যেতে হবে। কোনো মানে হয়? করিম সাহেব বললেন, তুমি কি এখনই চলে যেতে চাও? জহির হাত কচলাতে লাগলো। তার কানের ডগাও এখন ঈষৎ লাল। করিম সাহেব বিস্মিত হয়ে বললেন, ব্যাপার কি? জহির প্রায় অস্পষ্ট গলায় বলল, কিছু না স্যার। বাড়িতে কোনো অসুখ বিসুখ? জি না। বলতে কি কোনো অসুবিধা আছে? একটা বিয়ের ব্যাপার স্যার। বিয়ে? কার বিয়ে? জহির জবাব দিল না, ঘামতে লাগলো। করিম সাহেব অবাক হয়ে বললেন, তোমার বিয়ে? ঠিক বিয়ে না স্যার, মেয়ে দেখা। তোমার জন্যে? জহিরের মাথা আরও নিচু হয়ে গেল। করিম সাহেব হাসি মুখে বললেন, এত লজ্জা পাচ্ছ কেন? এটা তো ভালো কথা। ইয়াং ম্যান, বিয়ে করে সংসারই হবে, এ তো আনন্দের কথা। আজকাল ছেলেপুলেরা বিয়েই করতে চায় না, দায়িত্ব এড়াতে চায়। মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি করবে অথচ বিয়ে করবে না। জহির আগের ভঙ্গিতেই দাঁড়িয়ে রইল। করিম সাহেব ফাইলপত্র গোছাতে শুরু করলেন। জহির না থাকলে তার থাকা অর্থহীন। আজ তিনিও একটু সকাল সকাল ফিরবেন। করিম সাহেব ড্রয়ার বন্ধ করতে করতে বললেন, মেয়ে কোথায় দেখতে যাবে? যাত্রাবাড়িতে। মেয়ে ওর বড় চাচার সঙ্গে থাকে।
যাত্রাবাড়ি তো অনেক দূর, যাবে কিসে? তোমার সাইকেলে করে নাকি? জহির রুমাল বের করে কপালের ঘাম মুছতে লাগলো। করিম সাহেব বললেন, অফিসের গাড়ি নিয়ে যাও না কেন? অফিসের কর্মচারীরা বিশেষ বিশেষ প্রয়োজনে গাড়ি নিতে পারবে, এরকম নিয়ম তো আছে। গাড়ি লাগবে না স্যার। লাগবে না কেন? পাও গেলে তো অসুবিধা কিছু নেই। আমাকে দিবে না স্যার? গাড়ি অফিসারদের জন্যে। দাঁড়াও, আমি মোজাফফর সাহেবকে বলে দেখি। রিক্সা করে মেয়ে দেখতে যাওয়া আর গাড়ি করে দেখতে যাওয়া তো এক না। করিম সাহেব উঠে গেলেন। জহির খুবই অবাক হলো। সে ভাবতেও পারেনি করিম সাহেব সত্যি সত্যি তার জন্যে এতটা করবেন। তার ধারণা করিম সাহেব তাকে পছন্দ করেন না। গত বৎসর ইনক্রিমেন্ট লিস্টে তিনি তার নাম দেননি। অফিসের মধ্যে একমাত্র তারই কোনো ইনক্রিমেন্ট হয়নি। সে বড় লজ্জা পেয়েছিল। করিম সাহেব যে এরকম হাসি খুশি মুখে ভেতরে গিয়েছিলেন, সেরকম ফিরলেন না। ফিরলেন মুখ কালো করে। শুকনো গলায় বললেন, একটা গাড়ি নাকি গ্যারেজে, আর অন্য গাড়িটার ড্রাইভার নেই। বলতে বলতে তিনি আরও গম্ভীর হয়ে গেলেন। থমথমে গলায় বললেন, ড্রাইভার নেই এটা নিতান্তই ফালতু কথা। দিবে না এটা হচ্ছে কথা। জিএম সাহেবকে বলবো, উনি একটা মিটিংয়ে আছেন। আমার গাড়ি লাগবে না স্যার, আপনার কিছু বলার দরকার নেই। তুমি থাকো কোথায়? কল্যাণপুর। বাবা মা সঙ্গে আছেন, না একাই থাকো? বাবা মা বেঁচে নেই স্যার। ও আচ্ছা আচ্ছা। করিম সাহেব খানিকটা বিব্রত বোধ করলেন। এই ছেলে 3 বছর ধরে তার সামনের টেবিলে মাথা গুঁজে কাজ করছে, অথচ তিনি তার সম্বন্ধে কিছুই জানেন না। ব্যাপারটা অন্যায়ই হয়েছে, খুবই অন্যায়। বাসা ভাড়া করে থাকো? জি স্যার। ভাড়া কত? 900 টাকা। বলো কি, 900 টাকায় বাড়ি হয়? ছোট বাসা, 2টা রুম, অনেক ভিতরের দিকে, গ্যাস নেই তাই। করিম সাহেব খানিকক্ষণ ইতস্তত করে বললেন, টাকা যা পাও তাতে চলে? চলার তো কথা না। 2টা টিউশনই করি। অফিসের কাজের পরে টিউশনির ধৈর্য থাকে? উপায় কি স্যার? তা ঠিক, উপায় নেই, বাঁচাই মুশকিল। তবু যে মানুষ বেঁচে আছে, এটাই আশ্চর্য। আমি স্যার যাই। দাঁড়াও, একটু জিএম সাহেবের সঙ্গে কথা বলে নিই। কোনো দরকার ছিল না স্যার, একটু অপেক্ষা করলে ক্ষতি তো কিছু নেই। তুমি তোমার টেবিলে গিয়ে বসো খানিকক্ষণ, কিংবা যাও ক্যান্টিনে বসে 1 কাপ চা খাও। জহির অস্বস্তি নিয়ে ক্যান্টিনে চলে গেল। অস্বস্তির কারণ হচ্ছে করিম সাহেব খুবই রকচটা ধরনের মানুষ। হঠাৎ হঠাৎ অসম্ভব রেগে যান। আজ তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে মোজাফফর সাহেবের সাথে একটা ছোটোখাটো চটাচটি হয়েছে। জিএম সাহেবের সঙ্গেও হয় কি না কে জানে। হওয়া বিচিত্র না। অফিস ক্যান্টিনে চা ভালো বানায়, কিন্তু আজকের চাটা মুখে দেওয়া যাচ্ছে না। কেমন একটা বিষাদ, তিতকুটে ভাব। জহির সিগারেট ধরালো। সে দরজার দিকে মুখ করে বসেছে, যাতে করিম সাহেবকে আসতে দেখলে চট করে ফেলে দিতে পারে। সিগারেটও ভালো লাগছে না, বরং মাথা ঘুরছে। মেয়ে দেখতে যাবার উত্তেজনায় এরকম লাগছে কিনা কে জানে। এই মেয়েটির আগে সে আরও 2জনকে দেখেছে, তখন এরকম লাগেনি। আজকের বাড়াবাড়ি উত্তেজনার কারণ হচ্ছে জহিরের মামা বলেছেন একটা আংটি সাথে করে নিয়ে নিয়ে। পছন্দ হলে বিসমিল্লা বলে আংটি পরিয়ে দিলেই হবে। এঙ্গেজমেন্টের যন্ত্রণা মিটে গেল। তবে মেয়ে তোমার পছন্দ হবে, রূপবতী মেয়ে। একটু অবশ্যই রোগা, তাতে কি, আজকালকার মেয়ে সবাই রোগা। আংটি জহির গতকাল কিনেছে, পাথর বসানো আংটি। এতটুকু একটা জিনিস দাম নিল 300 টাকা। রোগা মেয়েদের আঙুলও সরু সরু হয় কি না কে জানে। অবশ্যই না লাগলে অসুবিধা হবে না, দোকানে বলা আছে, ওরা বদলে দেবে। জহির পকেট থেকে আংটির বক্সটি বের করে আবার সঙ্গে সঙ্গে পকেটে ভরে ফেলল। করিম সাহেব হঠাৎ চলে এলে লজ্জায় পড়তে হবে। আচ্ছা, আংটিটা আগ বাড়িয়ে কেনা ঠিক হয়েছে কি? যদি মেয়ে পছন্দ না হয়? পছন্দ নাও তো হতে পারে। অবশ্যই জহিরের মন বলছে মেয়ে পছন্দ হবে। এর আগে যে 2জনকে সে দেখেছে, তাদেরকে সে পছন্দ করেছে। প্রথম যে মেয়েটাকে দেখল, তার নাম আসমা। কি শান্ত স্নিগ্ধ চেহারা। চায়ের ট্রে নিয়ে খালি পায়ে ঘরে ঢুকেছিল। ঘরে ঢুকবার সময় চৌকাঠে হোঁচট খেল। একটা চায়ের কাপ উল্টে গেল।
মেয়ের এক চাচা বিরক্ত হয়ে বললেন, কি যন্ত্রণা। চাচার কথা শুনে মেয়েটার মুখ লজ্জায় ফ্যাকাশে হয়ে গেল। জহিরের মনটা মায়ায় ভরে গেল। সে মনে মনে বলল, আহা বেচারি, এত পছন্দ হয়েছিল মেয়েটিকে, অথচ বিয়ে হলো না। কথাবার্তা ঠিকঠাক হবার পর হঠাৎ শুনল মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে সিলেটের চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ভালো একটা ছেলে পেয়ে মেয়ের বাবা মা রাতারাতি বিয়ে দিয়ে দিয়েছেন। মাসখানিক জহির খুব কষ্টে কাটিয়েছে। শুধু মেয়েটার কথা মনে পড়ত। 3বার তাকে স্বপ্নেও দেখল। একটা স্বপ্ন খুব অদ্ভুত, যেন তাদের বিয়ে হয়েছে। জহির বিয়ের পরদিনই একটা চা বাগানে ম্যানেজারের চাকরি নিয়ে চলে গেছে। কি আশ্চর্য, একা একা আসমা সেই বাগানে এসে উপস্থিত। জহিরকে দেখে কান্না কান্না গলায় বলল, তুমি পারলে আমাকে ফেলে চলে আসতে, তুমি এত পাষাণ। জহির হাসতে হাসতে বলল, কি মুশকিল, আমার কাজকর্ম আছে না। চা বাগানের ম্যানেজারের যে কি যন্ত্রণা তা তো তুমি জানো না। আসমা এই কথা শুনে অনেকক্ষণ চুপ করে রইল। তারপর ফোপাতে ফোপাতে বলল, তুমি যদি এই মুহূর্তে সব ছেড়ে আমার সঙ্গে না আসো, তাহলে আমি বিষ খাবো। এই দেখো, আমার শাড়ির আঁচলে বিষ বাঁধা আছে। স্বপ্নে ব্যাপারগুলি খুব দ্রুত ঘটে। এই স্বপ্নেও তাই হলো। আসমা হঠাৎ শাড়ির আঁচল খুলে সবটা বিষ মুখে দিয়ে দিল। জহির জহির চমকেও দাঁড়ালো। করিম সাহেব কখন ঘরে এসে ঢুকেছেন সে বুঝতেই পারেনি। তুমি চলে যাও জহির, গাড়ি পাওয়া যায়নি। কিছু মনে করো না, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। জি না স্যার, মনে করার কি আছে? মনে করার অনেক কিছুই আছে। এখন এটা নিয়ে কথা বলতে চাই না। আচ্ছা তুমি যাও। করিম সাহেবের মুখ থমথম করছে। জহিরের অস্বস্তির সীমা রইল না। স্যার নিশ্চয়ই জিএম সাহেবের সঙ্গে কথা কাটাকাটি করেছেন। ব্যাপারটা ভালো হলো না। জহিরের মনে কঠিন একটা কাঁটা বেঁধে রইল। জিএম সাহেব লোক সুবিধার না। করিম সাহেবের সঙ্গে যদি কথা কাটাকাটি হয় তাহলে ব্যাপারটা তিনি সহজে ভুলবেন না এবং সুযোগ বুঝে শোধ তুলবেন। আসলে আজকের দিনটি জহিরের জন্যে খারাপভাবে শুরু হয়েছে। গত রাতে একটা পাউরুটি এনে রেখেছিল, সকালে উঠে চায়ের সঙ্গে খেয়ে নেবে। সকালবেলা দেখা গেল পাউরুটি বাসি। মুখে দিয়ে থু করে ফেলে দিতে হলো। মুখে দেয়া যায় না এমন টক। বাসে আসবার সময় 5টা টাকা শুধু শুধু চলে গেল। ভাঙতি ছিল না বলে কন্ডাক্টরকে 5 টাকা দিয়েছে। কন্ডাক্টর বলল, নামানোর সময় লইবেন। ব্যাপারটা সারাক্ষণই মনে ছিল, অথচ সে নেমে গেল টাকা না নিয়ে। আজকের দিন আরও কত অঘটন তার জন্য অপেক্ষা করছে কে জানে। হয়তো মেয়ে দেখে পছন্দ করে আংটি দেবার সময় মেয়ে বলবে, না না, আমি আংটি পরবো না, বিচিত্র কিছু না, এমন হতে পারে। দ্বিতীয় মেয়েটির বেলায় ঠিক এই জিনিস হলো। এই মেয়েটিকে সে দেখেছিল বাসাবোতে, তার ফুপার বাসায়। মেয়েকে দেখার আগেই সে তার ছবি দেখেছিল। ছবিতে সে ডোরাকাটা একটা শাড়ি পরে রেলিং ধরে দাঁড়িয়েছিল, হাসি হাসি মুখ, তবে চোখ দুটো বিষণ্ণ। বিয়ের পরে এই মেয়ে তার পাশে পাশে থাকবে, তার বাসার রেলিং ধরে ঠিক এই ভঙ্গিতে দাঁড়াবে। ভাবতেই কেমন যেন লাগে। জহিরের বাসায় রেলিং নেই, সে ছবি দেখার পর ঠিক করে ফেলেছিল বিয়ের পর রেলিং আছে এমন একটা বাড়িতে সে উঠে যাবে। ভাড়া যদি বেশি দিতে হয় দেবে, সবসময় টাকা পয়সার কথা ভাবলে তো হয় না। মেয়েটিকে চাক্ষুষ দেখে তার অবশ্য একটু মন খারাপ হয়েছিল। সে ছবির মতো সুন্দর না, তবু তাকে ভালো লাগলো। জহিরের মনে হলো এই মেয়ের মধ্যে মায়াভাবটা খুব প্রবল। তার হাঁটা, কথা বলা, সব কিছুর মধ্যে কোমল একটা ব্যাপার আছে। তাকে দেখে মনে হয় এই মেয়ে কাউকে আঘাত দিয়ে কথা বলতে পারে না। তার সেই ক্ষমতাই নেই, অথচ এই মেয়েটিই কিনা তাকে অপছন্দ করলো। মেয়ের ফুপা জহিরের মামাকে বললেন, সব তো ঠিকঠাকই ছিল, তবে মেয়ে রাজি হচ্ছে না, খুব কান্নাকাটি করছে। মেয়ের মতের বিরুদ্ধে জোর করে কিছু করা ঠিক হবে না। তার সঙ্গে বিয়ে হতে পারে এই সম্ভাবনাতে একটা মেয়ে খুব কান্নাকাটি করছে, এটা ভাবতেও মন ভেঙে যায়। কয়েক রাত জহিরের ঘুমোতে পারল না। সে কি এতই নগণ্য, এতই তুচ্ছ? সে একটা ছোট চাকরি করে, তাতে কি? সবাই কি বড় চাকরি করবে? আর চেহারা, তার চেহারা খুব কি খারাপ? তার চেয়ে খারাপ চেহারা ছেলেদেরকে কি মেয়েরা পছন্দ করে, বিয়ে করে না?
এই মেয়েটার ছবি জহিরের ড্রয়ারে এখনও আছে, তার শোবার ঘরের 2 নম্বর ড্রয়ারে। এই ড্রয়ারে তার দরকারি কাগজপত্র থাকে। এইসব কাগজপত্র ঘাঁটতে গেলে প্রায়ই ছবিটা তার চোখে পড়ে। তখন বুকের মধ্যে হু হু করতে থাকে। ছবিটার উল্টো পিঠে ইংরেজিতে লেখা নুরুন নাহার। কে জানে, হয়তো মেয়েটা নিজেই লিখেছে, সুন্দর হাতের লেখা। বিয়ে হলে সে তাকে নাহার বলে ডাকত। এই নাহার, 1 কাপ চা দিয়ে যাও তো। এই নাহার, জানালাটা একটু বন্ধ করো না, রোদ আসছে। নাহারের বিয়ে হয়েছে কি না কে জানে। বিয়ে হয়ে থাকলে তার স্বামী তাকে কি নাহার নামেই ডাকে? এই একটা তুচ্ছ জিনিস কেন জানি জহিরের খুব জানতে ইচ্ছা করে। তার মনে আরেকটা গোপন ইচ্ছাও আছে। একদিন সে নাহারদের বাড়িতে উপস্থিত হবে। নাহার চমকে উঠে বলবে, আপনি কি চান? জহির বলবে, কিছু চাই না, ছবিটা ফেরত দিতে এসেছি। নাহার বিস্মিত হয়ে বলবে, কিসের ছবি? আপনি রেলিং ধরে দাঁড়িয়েছিলেন সেই ছবিটা। আপনার ফুপা আমাকে দিয়েছিলেন। এই জন্যে কষ্ট করে এসেছেন? ছি ছি, আপনার কাছে থাকলেই হতো, ফেরত দেওয়ার কোনো দরকার ছিল না। আচ্ছা, এনেছেন যখন দিন। যাই তাহলে। যাবেন কেন, বসুন, চা খান। আর আপনাকে আরেকটা কথা বলা হয়নি। কি কথা? আপনাকে বোধহয় বড় ফুপা বলেছেন যে আমি আপনাকে অপছন্দ করেছি। আসলে তা ঠিক না। আমি আপনাকে খুবই পছন্দ করেছিলাম। ওরাই রাজি হলেন না। মিথ্যা করে আমার নামে দোষ দিয়েছেন। আপনি কিছু মনে করবেন না। আমি কিছু মনে করিনি। এইসব কথা ভাবতে জহিরের খুব ভালো লাগে। মাঝে মাঝে চোখে পানি পর্যন্ত এসে যায়। মনে হয় সে যা ভাবছে তাই সত্যি। আশেপাশের পৃথিবীটা সত্যি নয়। দুপুর 3টার দিকে জহির ঝিকাতলায় তার মামার বাসার সামনে উপস্থিত হল। জহিরের সঙ্গে তার মামা বদরুল সাহেবও যাবেন। তাদের যাবার কথা 5টার দিকে। 2 ঘন্টা আগে চলে আসে জহিরের কেমন লজ্জা লজ্জা লাগছে। তারা কি ভাববে কে জানে। আরও কিছুক্ষণ পরে এলে কেমন হয়। কোনো একটা চায়ের দোকানে ঘণ্টাখানিক কাটিয়ে আসা যায় না? সেটাই ভালো। জহির বসবার ঘরের বারান্দা থেকে চুপি চুপি নেমে গেল। বসবার ঘরের জানালার পাশে তরু দাঁড়িয়েছিল। তরু বদরুল সাহেবের মেজো মেয়ে। ইউনিভার্সিটিতে এইবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, বোটানিতে অনার্স। আজ তাদের একজন স্যার মারা যাওয়ায় ইউনিভার্সিটির 1টার সময় ছুটি হয়ে গেছে। সে ভেবেছিল আরাম করে দুপুরে ঘুমাবে। অনেকক্ষণ বিছানায় শুয়ে থেকেও ঘুম না আসায় সে বসার ঘরে জানালার পাশে এসে দাঁড়ালো। ভাগ্যিস দাঁড়িয়েছিল, না দাঁড়ালে এই অদ্ভুত দৃশ্যটা দেখতে পেত না। জহির ভাই কেমন ঘামতে ঘামতে এলেন। দরজার কড়া নাড়তে গিয়েও না নেড়ে কেমন চুপি চুপি নেমে গেলেন, যেন বিরাট একটা অপরাধ করেছে। আশ্চর্য কাণ্ড। জহির ভাইকে দেখা গেল রাস্তার ওপাশে বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে ঢুকেছেন। তরু ভেবেছিল ঢুকেই বোধহয় বের হয়ে আসবেন। সে অনেকক্ষণ অপেক্ষা করল। জহির ভাই বেরুলেন না। তরুর খুব ইচ্ছে করছে ওই রেস্টুরেন্টে উকি দিয়ে দেখে ব্যাপারটা কী। ইচ্ছে করলেও যাওয়া যাবে না। ওই রেস্টুরেন্টটা হচ্ছে বখা ছেলেদের আড্ডা। ওই সব বখাদের একজনের গানের গলা আবার খুব ভালো। স্কুল কলেজের মেয়েরা সামনে দিয়ে গেলেই সেই বখা গায়ক গান ধরে, ও চেংড়ি রে ফিরে ফিরে তাকায় রে, বড় সুন্দর দেখায় রে। দল বেঁধে মেয়েরা যখন যায় তখন এই গান উপেক্ষা করা যায়, কিন্তু একা একা যাবার সময় গান শুনলে দুঃখে কষ্টে চোখে পানি এসে যায়। বখাগুলি দুপুরবেলা 2টা টেবিল একত্র করে তাস খেলে। জহির ভাই ওই বখাগুলির সঙ্গে কি করছে? তরুর মন অস্বস্তিতে ভরে গেল। ভাদ্র মাসের ঝাঝা দুপুরগুলি এমনিতেই ছমছমে লাগে, আজ যেন আরও বেশি লাগছে। তরু বসার ঘর থেকে ভেতরের বারান্দায় এলো। সেখান থেকে শোবার ঘরে ঢুকলো। তরুর মা মেঝেতে একটা বালিশ পেতে ঘুমোচ্ছেন। তার মাথার উপর শাসা করে ফ্যান ঘুরছে। ফ্যানের বাতাসে তার মাথার চুল উঠছে। এই দৃশ্যটা তরু খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। সেখান থেকে গেল পাশের ঘরে। এই ঘরটা তরু এবং মিরুর। মিরু তরুর ছোট বোন, এবার ক্লাস 9-এ উঠেছে। সে এখনও স্কুল থেকে ফেরেনি বলেই ঘর চমৎকার গোছানো। সে ফিরে এলে মুহূর্তের মধ্যে ঘর লণ্ডভণ্ড হয়ে যাবে। তার জন্যে মিরুকে কিছু বলা যাবে না। শেষ বয়সের মেয়ে বলে মিরুর মা সাহানা মেয়েকে কখনো কিছু বলেন না। কেউ একটা কড়া কথা বললে তিনি ব্যথিত গলায় বলেন, এইসব কি, ও ছোট না?
আদরে আদরে মিরুর অনেক ক্ষতি হয়ে গেছে বলে তরুর ধারণা। মিরু অসম্ভব জেদি এবং রাগী হয়েছে। একবার রাগ করে দুদিন ভাত না খেয়েছিল। তার চেয়েও সমস্যার কথা ইদানিং তার বোধহয় কোনো একটা ছেলের সঙ্গে ভাব হয়েছে। সেই ছেলের লেখা একটা কাঁচা প্রেমপত্র তরু উদ্ধার করেছিল। মাকে তা দেখাতেই তিনি বললেন, ওর দোষ কি বল, জোর করে দিয়ে দেয়। ছেলেগুলি হচ্ছে বদের হাড্ডি। তরু অবাক হয়ে বলল, তুমি মিরুকে কিছু বলবে না? বলবো, ধীরে সুস্থে বলবো। এত তাড়াহুড়ো আর কি? কিছু বলবো, তারপর দেখবি রাগ করে ভাত খাওয়া বন্ধ করে দেবে। আরেক যন্ত্রণা। সাহারা কিছুই বলেননি। মিরুর কোনো অপরাধ তার চোখে পড়ে না, কোনো দিন হয়তো পড়বেও না। এবং একদিন দেখা যাবে মিরু একটা কাণ্ড করে বসেছে। তরু নিজের ঘর থেকে বের হয়ে পাশের ঘরে উকি দিল। এই ঘরটা আপাতত ফাঁকা। দেশের বাড়ি থেকে কেউ এলে থাকে। এখন মতির মা শুয়ে আছে। এই ঘরেও ফ্যান আছে। ফ্যান ঘুরছে ফুল স্পিডে। তবু মতির মার হাতে একটা পাখা। ঘুমের মধ্যেই সে তালের পাখা নাড়ছে। তরু ডাকল, এই মতির মা, মতির মা। মতির মা সঙ্গে সঙ্গে বলল, কি আফা? একটু দেখে আসো তো চায়ের দোকানটায় জহির ভাই বসে আছেন কিনা। আচ্ছা আফা। বলেই মতির মা আবার ঘুমিয়ে পড়ল। মতির মাকে হাজার ডাকাডাকি করেও লাভ হবে না। সে ঠিকই সাড়া দেবে। তারপর আচ্ছা বলে আবার ঘুমিয়ে পড়বে। তরু বসার ঘরে এলো। জানালা দিয়ে তাকিয়ে রইল। কাউকে দেখা যাচ্ছে না। জহির ভাই কি চলে গেল নাকি? হঠাৎ তরুর চোখে পানি এসে গেল। ব্যাপারটা এত হঠাৎ হলো যে সে লজ্জায় অস্থির হয়ে পড়ল। জহির ভাইকে দেখে, জহির ভাইকে সে খুব পছন্দ করে তা ঠিক, কিন্তু তার মানে এই না যে তার কথা ভাবতে গিয়ে চোখে পানি আসতে হবে। ছি, কি লজ্জার ব্যাপার। ভাগ্যিস কেউ দেখে ফেলেনি। জহিরকে সে প্রথম দেখে 5 বছর আগে। সে তখন ক্লাস 8-এ পড়ে। কী কারণে যেন 2 পিরিয়ড পরেই স্কুল ছুটি হয়ে গেল। সে বাসায় এসে গল্পের বই নিয়ে বসেছে। তার কিছুক্ষণ পরেই জহির এসে উপস্থিত। হাতে একটা চামড়ার সুটকেস, সঙ্গে শতরঞ্জির একটা বিছানা। তার গায়ে হলুদ রঙের শার্ট, গলায় কটকটে লাল রঙের মাফলার। তরু বলল, কাকে চান? লোকটি একটু টেনে টেনে বলল, এটা বরকত সাহেবের বাসা? জি। ওনাকে একটু ডেকে দেবেন? আমি শ্যামগঞ্জ থেকে এসেছি। আব্বা তো অফিসে। অফিসে? কখন আসবেন? 5টা, 5:30টার সময়। আচ্ছা তাহলে যাই। সালাম আলাইকুম। লোকটা তার মতো একটা বাচ্চা মেয়েকে সালাম আলাইকুম দিচ্ছে, কি আশ্চর্য। তরুর খুব মজা লাগলো। সে বলল, আম্মা আছে, আম্মাকে ডেকে দেব? না, উনি আমাকে চিনবেন না। আমি আসবো 5:30টার সময়। সুটকেসটা রেখে যাই। ঠিক 5:30টার সময় আবার এসে উপস্থিত। তরু বলল, বাবা এখনও আসেননি। মাঝে মাঝে উনি তাস খেলতে যান, তখন ফিরতে দেরি হয়। কত দেরি হয় তার কোনো ঠিক নেই। কোনো কোনো দিন রাত 8টা 9টাও বাজে। আচ্ছা আমি তাহলে 9টার সময় আসবো। বসুন না, এখানে বসে অপেক্ষা করুন, মাকে ডাকি। উনি আমাকে চিনবেন না। তরু হাসি মুখে বলল, আপনি আমাদের আত্মীয় হন? হুম, সম্পর্কে তোমার ভাই হই। তাই নাকি? মামা অর্থাৎ তোমার আব্বা চিনবেন। তোমাদের আদিবাড়ি শ্যামগঞ্জের রসুলপুর, মিয়া বাড়ি। একসময় খুব নামকরা বাড়ি ছিল, এখন অবশ্য গরিব অবস্থা। গরিব অবস্থা যে তা অবশ্য তাকে দেখেই বোঝা যাচ্ছে। শীতের কাপড় বলতে গলার লাল রঙের মাফলার। জানুয়ারি মাসের প্রচণ্ড শীত, মানুষটা একটা মাফলার দিয়ে সামাল দিচ্ছে কিভাবে কে জানে। তরুর খুব ইচ্ছে করছিল জিজ্ঞেস করে, আপনার শীত লাগছে না? লজ্জায় জিজ্ঞেস করতে পারছিল না। তরু বলল, বসুন না, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? জহির বসল। তার প্রায় সঙ্গে সঙ্গে বরকত সাহেব এসে পড়লেন। তার বয়স 53, দেখাচ্ছে তার চেয়েও বেশি। তিনি ইস্টার্ন প্যাকেজিং লিমিটেডের এজিএম। এই কোম্পানির অবস্থা বেশ ভালো, তবে কানাঘুষা শোনা যাচ্ছে মালিকানা হাত বদল হবে। নতুন মালিক কিছু লোকজন সবসময় ছাঁটাই করেন। বরকত সাহেবের ধারণা তিনি এই ছাঁটাই পড়বেন। এইসব কারণে কদিন ধরেই তার মন ভালো নেই। রোজ মুখ অন্ধকার করে বাড়ি ফেরেন। জহিরকে দেখে অপ্রসন্ন গলায় বললেন, তুমি তুমি কোত্থেকে? জহির কদমবুসি করতে করতে বলল, এই বছর বিএ পাশ করেছি মামা।
চাকরির সন্ধানে এসেছি। এই কথায় বরকত সাহেবের মুখ আরও অন্ধকার হয়ে গেল। চাকরির কোনো খোঁজ পেয়ে এসেছ? না এখন খুঁজবে? জি, এখন খুঁজব। মফস্বলে থেকে কোনো খোঁজ পাওয়া যায় না। বরকত সাহেবের মুখ কালো হয়ে গেল। তিনি শুকনো গলায় বললেন, বসো, আমি হাত মুখ ধুয়ে আসি। বিয়েতে সেকেন্ড ক্লাস পেয়েছি মামা। ভালো, খুব ভালো। চাকরির বাজারে অবশ্যই বিএ এমএ কোনো কাজে লাগে না, সব ধারাধারি। এসে ভুল করেছ। বরকত সাহেব বাড়ির ভেতর ঢুকলেন। কিছুক্ষণের মধ্যেই শাহানার সঙ্গে ছোটোখাটো একটা ঝগড়া বেঁধে গেল। শাহানা চেঁচাচ্ছেন যেন এই ছেলেকে এখনই বলা হয় এই বাড়িতে থেকে চাকরি খোঁজা সম্ভব না। প্রথমত থাকার জায়গা নেই, দ্বিতীয়ত এই বাজারে একটা বাড়তি লোক পোষার প্রশ্নই ওঠে না। বরকত সাহেব এইসব কথা এখনই বলতে চাচ্ছেন না। তিনি বললেন, রাতটা থাকুক, সকালে বুঝিয়ে সুঝিয়ে বললেই হবে। শাহানা বললেন, গ্রামের এইসব মূর্খ ছেলে, এদের সরাসরি না বললে কিছুই বুঝবে না। ভাত খাওয়াতে চাচ্ছ খাওয়াও, তারপর 20টা টাকা হাতে ধরিয়ে বিদে করে দাও। এত রাতে যাবে কোথায়? রাত এমন কিছু বেশি হয়নি। কত বড় গাধা, বিএ পাশ করে ভাবছে লোকজন চাকরি নিয়ে তার জন্য বসে আছে। এদের উচিত শিক্ষা হওয়া উচিত। লতায় পাতায় সম্পর্ক ধরে উঠে পড়েছে। এদের কি কাণ্ডজ্ঞানও নেই? রাতটা থাকুক, সকালে বুঝিয়ে বলবো। বিপদে পড়েই তো আসে, আত্মীয়তার দাবি নিয়ে এসেছে। শাহানা অত্যন্ত বিরক্ত হলেন। তার বিরক্তির কারণও ছিল। গত মাসে একজন এসে 10 দিন থেকে গেছে। ফিরে যাবার ভাড়া পর্যন্ত ছিল না। 50 টাকা হাতে ধরিয়ে দিয়ে বিদায় করতে হয়েছে। তার আগের মাসে 2জন এসেছিল চিকিৎসার জন্যে। তারা থেকেছে 11 দিন। তাদের অসুখ সারেনি। চিঠি দিয়েছে আবার আসবে। বরকত সাহেব হাত মুখ ধুয়ে বসার ঘরে ঢুকলেন। আবেগহীন গলায় বললেন, কাপড় চোপড় ছেড়ে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করো, সকালে কথা হবে। জহির বলল, মামা আমি তো এখানে কিছু খাবো না। খাবে না কেন? আমাদের শ্যামগঞ্জের একটা ছেলে থাকে নাজিমুদ্দিন রোডের একটা মেসে। তাকে বলে এসেছি তার সঙ্গে খাবো, ও অপেক্ষা করবে। ও আচ্ছা, আমি তাহলে মামা এখন উঠি। উঠবে মানে? তুমি কি ওই মাসেই উঠবে নাকি? জি, আগে চিঠি দিয়ে রেখেছিলাম। মেসে উঠতে চাও উঠবে। স্বাধীনভাবে থাকার একটা সুবিধা আছে। বাসা বাড়িতে সেই সুবিধা নেই। বাড়তি একটা লোক রাখার মতো অবস্থাও আমার নেই। তা না হলে বরকত সাহেব কথা শেষ করলেন না। কী বলবেন গুছিয়ে উঠতে পারলেন না। এখন খানিকটা লজ্জিত বোধ করছেন। জহির বলল, মামিকে একটু সালাম করে যাই, ওনার সঙ্গে দেখা হয় নাই কখনো। শাহানার মুখের অপ্রসন্ন ভাব এখন আর নেই। তিনি বেশ আন্তরিক সুরেই বললেন, এত রাতে না খেয়ে যাবে সেটা কেমন কথা? যা আছে খেয়ে যাও, আরেকদিন এসে খাবো। আমি আমার এই সুটকেসটা রেখে যাই, কিছু দরকারি কাগজপত্র আছে, মেসে রাখা ঠিক হবে না। বাচ্চাগুলির জন্য সামান্য মিষ্টি এনেছিলাম, পাশের মিষ্টি। বিএ পাশ করেছি, সেকেন্ড ক্লাস পেয়েছি মামি। বাহ, ভালো তো, মিষ্টি আনার কোনো দরকার ছিল না। কি যে বলেন মামি, আত্মীয় বলে তো আপনারাই আছেন, আর তো কেউ নাই। বড় ভালো লাগলো। বরকত সাহেব বললেন, এই শীতে একটা শার্ট গায়ে দিয়ে আছো, ঠান্ডা লাগছে না? জহির লজ্জিত গলায় বলল, শার্টের নিচে সোয়েটার আছে মামা, একটু ছেঁড়া, এই জন্যে ভিতরে পড়েছি। তাছাড়া মামা ঢাকা শহরে শীত একেবারেই নাই। রাতে খাবার টেবিলে বরকত সাহেব গম্ভীর হয়ে রইলেন। খাওয়ার শেষ পর্যায়ে নিচু গলায় বললেন, বেচারা দেখা করতে এসেছিল, আর কত কথাই না তুমি বললে, ছি ছি। শাহানা কঠিন গলায় বললেন, কঠিন কথা আমি কি বললাম? যা সত্যি তাই বলেছি। এক একজন আসে আর সিন্দাবাদের ভূতের মতো চেপে বসে। তোমার মনে থাকে না? সবাই তো এরকম না, সবাই এরকম। তোমার জহিরও আলাদা কিছু না। 2 দিন পরে টাকা পয়সা ফুরিয়ে যাবে, এসে তোমার উপর ভর করবে। নাও তো করতে পারে। সুটকেস রেখে গেছে কী জন্যে তাও বোঝো না? রেখে গেছে যাতে সহজে আবার ঢুকতে পারে। সুটকেস রেখে যাবার তার দরকারটা কি? কোনো কোহিনূর হীরা তার সুটকেসে আছে যে সুটকেস রেখে যেতে হবে? তুমি সব কিছু বড় বেশি বোঝো। বেশি বোঝাটা কি অন্যায়? হ্যাঁ অন্যায়। যতটুকু বোঝার ততটুকুই বুঝতে হয়, তার বেশি না। শাহানা কঠিন চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে
চেয়ার ঠেলে উঠে পড়লেন। তরু বড় বোন অরু তখন ক্লান্ত গলায় বলল, তোমরা কি শুরু করলে? রোজ ঝগড়া, বড় খারাপ লাগে। শাহানা তীক্ষ্ণ গলায় বললেন, খারাপ লাগলে এই বাড়িতে পড়ে আছিস কেন? চলে যা। অরু বলল, তাই যাব মা, সত্যি সত্যি যাব। অরু তখন কলেজে পড়ে, লালমাটিয়া কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্রী। সবসময় বিষণ্ণ হয়ে থাকে। এই বিষণ্ণতার কোনো কারণ কেউ জানে না। অরুর স্বভাব অসম্ভব চাপা। তার চরিত্রের মধ্যেও কিছু অস্বাভাবিকতা আছে। কলেজে যাবার জন্য তৈরি হয়েছে, গেট পর্যন্ত গিয়ে হঠাৎ ফিরে এলো। শান্ত গলায় বলল, আজ কলেজে যেতে ইচ্ছে করছে না মা। সায়ানা চিন্তিত হয়ে বললেন, শরীর খারাপ নাকি? না, শরীর ঠিক আছে। অরু নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। এই দরজা সারাদিনেও খোলা হলো না। অরুর তখন নিজের একটা ঘর হয়েছে। স্টোর রুমটা কি সে ঘর বানিয়ে নিয়েছে। পায়রার খুপড়ির মতো একটা ঘর, ছোট্ট একটা জানালা, না আছে আলো, না আছে বাতাস, তবু সে এই ঘরেই আছে। এইটাই তার ভালো লাগে। সাহানা পৃথিবীর কাউকেই পরোয়া করেন না, কিন্তু কোনো বিচিত্র কারণে বড় মেয়েকে সমীহ করেন, অনেকখানিই করেন। অরুর স্বভাবই হচ্ছে, মা যে ব্যাপারটা পছন্দ করেন না সে তাই করবে। সাহানা একদিন বললেন, রোজ শাড়ি পরে কলেজে যাস কেন? এখন তো শাড়ি পরার বয়স হয়নি, যখন হয় তখন পরবি। এখন পড়লে অসুবিধা কী? বড় বড় দেখায়। বড় বড় দেখালে অসুবিধা কী? তুই বড় যন্ত্রণা করিস অরু। তুমিও বড় যন্ত্রণা করো মা। অরু সেদিন থেকেই পুরোপুরি শাড়ি পরা শুরু করলো। নতুন একটা কামিজ বানানো হয়েছে, একদিন মাত্র পরা হয়েছে। ওইটিও সে ছুঁয়ে দেখবে না। সাহানা জহিরকে এ বাড়িতে রাখবে না। শুধুমাত্র এই কারণে অরু উঠে পড়ে লাগলো যেন জহির এ বাড়িতে থাকে। সাহানা অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, ওর থাকার জায়গা আছে, বন্ধুর সঙ্গে উঠেছে, ওকে জোর করে এখানে আনতে হবে? বন্ধুর সঙ্গে আছে বাধ্য হয়ে। আমরা ওর আত্মীয়, আমরা ওর সুবিধা অসুবিধা দেখব না? এরকম লতায় পাতায় আত্মীয় দেখলে তো চলে না। কেন চলবে না? মেয়ে বড় হয়েছে, একটা পুরুষ মানুষ হুট হুট করে ঘুরবে, তা কি সম্ভব? পুরুষ মানুষ কি বাঘ নাকি যে বড় মেয়ে দেখলেই চিবিয়ে গিলে ফেলবে? তুই কেন শুধু শুধু ঝগড়া করিস? তোর সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নেই। এরপরে যখন ছেলেটা আসবে তখন তাকে বলবে এ বাড়িতে থাকতে। আচ্ছা বলবো। জহির থাকতে রাজি হলো না। এই ব্যাপারটা সাহানাকে বিস্মিত করলো। তিনি ধরেই নিয়েছিলেন বলা মাত্র সে বিছানা বালিশ নিয়ে চলে আসবে। সাহানা যখন আসতে বললেন তখন সে লাজুক ভঙ্গিতে বলল, খুব বিপদে পড়লে তো আসতেই হবে, না এসে যাব কোথায়? আত্মীয় বলতে তো এক আপনারাই আছেন। সাহানা বললেন, বলা রইল, অসুবিধা মনে করলে আসবে। জি আচ্ছা। ছুটির দিন চলে আসবে, খাওয়া দাওয়া করবে। জি আচ্ছা। চাকরি বাকরির কোনো সুবিধা হলো? খোঁজ করছি, তবে দুটো টিউশনি জোগাড় করেছি। বলো কি, এর মধ্যে টিউশনিও জোগাড় করে ফেলেছ? আমার বন্ধু জোগাড় করে দিয়েছে। একদিন তোমার বন্ধুকে নিয়ে এসো। জি আচ্ছা। আরেকটা কথা বলে রাখি, ওই দিকের ছোটো ঘরটায় আমার বড় মেয়ে থাকে। ওর মেজাজ টেজাজ খুব খারাপ। তুমি যেন আবার হুট করে ওর ঘরে ঢুকবে না। জি না, ঢুকবো না। মেজাজ খারাপ কেন? জানি না, মেজাজের যন্ত্রণায় আমরা অস্থির। আরেকটা কথা, ওই দিন শুনলাম মিরুর সঙ্গে তুমি তুই তুই করে কথা বলছো। গ্রামের ছেলেরা বাচ্চাদের সঙ্গে তুই তুই করে কথা বলে, তা আমি জানি। তুমি এটা করবে না। জি আচ্ছা। জহির প্রতি শুক্রবারে আসতে শুরু করলো। খুব সকালে আসে, সারাদিন থেকে সন্ধ্যাবেলা চলে যায়। ছুটির দিনে বাইরের একটা মানুষ যে এসে সারাদিন থাকে এটা বোঝাই যায় না। পুরোপুরি নিঃশব্দ একটা মানুষ, বসার ঘরে চুপচাপ বসে আছে, কিংবা বারান্দায় মোড়াতে মাথা নিচু করে তাকিয়ে আছে উঠানের ঘাসের দিকে। কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দেবে, জিজ্ঞেস না করলে মুখ তালা বন্ধ। একদিন দেখা গেল একটা খুরপি কিনে এনেছে, উঠানের ঘাস তুলে কি যেন করা হচ্ছে। শায়না বলল, করছো কি তুমি? কিছু না মামি। মাটি কুপাচ্ছ কেন? কয়েকটা গাছ লাগিয়ে দিচ্ছি। গাছপালা নেই, জায়গাটা কেমন ন্যাড়া ন্যাড়া লাগে। পরের বাড়িতে গাছপালা লাগিয়ে লাভ নেই, তুমি এসব রাখো তো। জি আচ্ছা। রেশন এনে দাও। পারবে তো আনতে? জি পারবো। ছুটির দিনে ছোটোখাটো কাজের ভারগুলি আস্তে আস্তে তুলে রাখা হতে থাকে জহিরের জন্যে।
এইসব কাজের ফাঁকে ফাঁকে দেখা যায় এক চিলতে উঠানের বিভিন্ন জায়গায় ছোটোখাটো গাছ, গাছগুলিও জহিরের মতোই প্রায় অদৃশ্য। এরা যে আছে তাই বোঝা যায় না। তারপর একদিন বোগেনভিলিয়ার লতানো গাছ ছাদে উঠে গাঢ় কমলা রঙের পাতা ছেড়ে দিল। দক্ষিণের উঠোনের কোণার দিকে গোলাপ গাছগুলি অবশ্যই আরও আগেই গোলাপ ফোটাতে শুরু করেছে। 2 বছরের মাথায় জহিরের একটা চাকরিও হয়ে গেল। বড় এক প্যাকেট মিষ্টি নিয়ে একদিন এসে মামা মামিকে সালাম করলো। বরকত সাহেব বললেন, চাকরি জোগাড় করে ফেলেছ? ভালো, খুব ভালো। তুমি দেখি অসাধ্য সাধন করলে। তেমন কিছু না, প্রাইভেট ফার্ম। প্রাইভেট ফার্মই ভালো। সরকারি চাকরি আর কজন পায় বলো? খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। এইবার বাসা ভাড়া করে টাকা পয়সা জমাও, বিয়ে টিয়ে করো। সারা জীবন কষ্ট করেছ, এখন সুখ পাও কিনা দেখো। জহিরের চোখে পানি এসে গেল। সে ধরা গলায় বলল, আপনার এখানে যে আদর পেয়েছি এই কথা আমি সারা জীবন ভুলবো না মামা। বরকত সাহেব খুবই অবাক হয়ে গেলেন। কী ধরনের আদর? এই ছেলেকে করা হয়েছে তো বুঝতে পারলেন না। খানিকটা লজ্জিত বোধ করতে লাগলেন। চাকরি পাওয়ার পর জহিরের এ বাড়িতে আসা যাওয়ার পরিমাণ কিছু বাড়ল। ছুটির দিন ছাড়াও তাকে দেখা যেতে লাগলো। হাতে নানান টুকিটাকি, যেমন একটা বেতের মোড়া, কারণ আগেরটা নষ্ট হয়ে গেছে, একটা হাতুড়ি, কারণ এ বাড়িতে হাতুড়ি নেই, এক বান্ডিল দড়ি। একবার এক চুনকামওয়ালা মিস্ত্রি ধরে আনলো, বাড়ি চুনকাম করে দেবে। শাহানা বিরক্ত হয়ে বললেন, পরের বাড়ি আমি নিজের পয়সায় চুনকাম করব কেন? জহির লাজুক গলায় বলল, টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না মামি। চিন্তা করব না মানে? টাকা পয়সা কে দেবে, তুমি? জহির মাথা নিচু করে রইল। শাহানা তীব্র গলায় বললেন, তুমি টাকা পয়সা দেবে কেন? কি অদ্ভুত কথা। তাহলে মামি থাক, ওকে চলে যেতে বলি। হ্যাঁ বলো, শুধু অরুর ঘরটা চুনকাম করে দিক। শাহানার দৃষ্টি তীক্ষ্ণ হলো। জহির মৃদুস্বরে বলল, অরু ওই দিন বলছিল তার ঘরের দেয়ালগুলি বড় নোংরা, তার নাকি ঘেন্না লাগে। এই শুনিয়ে তুমি চুনকামওয়ালা নিয়ে এসেছ? বলো, ওকে চলে যেতে বলো, এখনই যেতে বলো। জি আচ্ছা। শাহানার মনে অন্য একটা সন্দেহ দেখা দিল। জহির যে এত ঘন ঘন এখানে আসে তার মূল কারণ অরু নয় তো? কি সর্বনাশের কথা। বরকত সাহেবের সঙ্গে তিনি ব্যাপারটা নিয়ে আলাপ করলেন। বরকত সাহেব হেসে উড়িয়ে দিলেন। কি যে তুমি বলো, কোনো দিন কথাই বলতে দেখলাম না। এইখানে হয়তো বলে না, কিন্তু বাইরে? বাইরে কথা বলা বলির সুযোগ কোথায়? বাজে ব্যাপার নিয়ে তুমি চিন্তা করবে না। শাহানা খুব ভরসা পান না। বাইরে দেখা সাক্ষাতের ব্যাপারটা পুরোপুরি বাদও দেওয়া যায় না। অরু বরিশাল মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। তাকে বরিশালে আনা নেয়ার দায়িত্ব পালন করে জহির। তখন কি তাদের কোনো কথাবার্তা হয় না? গ্রামের এইসব মিনমিনে ধরনের ছেলে ভিতরে খুব সজাগ। কি চাল চালছে কে জানে। তাছাড়া তিনি লক্ষ্য করেছেন জহির শুধু যে মীরুর সঙ্গে তুই তুই করে বলে তাই না, তরুর সঙ্গেও বলে। এইসব আলাপে গভীর অন্তরঙ্গতার ছোঁয়া থাকে। এত কিসের খাতির? ব্যাপারটা পরীক্ষা করার জন্য একবার কায়দা করে বললেন, জহির, অরুকে বিয়ে দেবার কথা ভাবছি। একজন ছেলেও মোটামুটি পছন্দ হয়েছে, ডাক্তার ছেলে। জহির ভাত খাচ্ছিল, মুখ না তুলেই বলল, তাহলে তো ভালোই হয় মামি, শিগগিরই বিয়েটা দিয়ে দেব। তোমার অনেক খাটাখাটনি আছে। জহির কিছু বলল না, যেভাবে খাচ্ছিল সেভাবেই খেয়ে চলল। শাহানার এই লক্ষণ ভালো লাগলো না। তাছাড়া তার কাছে মনে হলো কথা শুনে জহির একটু মন মরা হয়ে গেছে। খাওয়া শেষ করে সে সেদিন আর অপেক্ষা করলো না, অন্যদিন বেশ কিছুক্ষণ থাকে। শাহানার বুক কাঁপতে লাগলো। সেই রাতে তার ঘুম ভালো হলো না। তার দুশ্চিন্তার কোনো কারণ ছিল না। এই ঘটনার 15 দিনের মাথায় অরু কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে ফেলল, তাদের লালমাটিয়া কলেজের ইতিহাসের একজন টিচারকে। বিয়ে হলো বরিশালে। অরু মেডিকেল কলেজ হোস্টেল থেকে চিঠি লিখে সব জানালো। ইতিহাসের ওই শিক্ষকের নাম আজাহার হোসেন, ভদ্রলোক, বিবাহিত, বয়স 40-এর উপর। তার বড় ছেলে ক্লাস 6-এ পড়ে। ভদ্রলোকের স্ত্রীর সুন্দর স্নিগ্ধ চেহারা। এই সুন্দর স্নিগ্ধ চেহারার মেয়েটি অরুদের বাসায় এসে কঠিন গলায় এমন সব কথা বলতে লাগলেন যে শাহানার ইচ্ছে করলো নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। ছি ছি, কী লজ্জা, কী লজ্জা। অরু এখন ঢাকাতেই আছে, তার ডাক্তারি পড়া বন্ধ। সে একটা কিন্ডারগার্টেনে মাস্টারি করে এবং
আজহার হোসেনের সঙ্গে জীবনযাপন করে। সেই জীবন কেমন এ বাড়ির কেউ জানে না। অরুর সঙ্গে এদের কোনো যোগাযোগ নেই। এ বাড়িতে অরুর ব্যবহারই প্রতিটি জিনিস নষ্ট করে ফেলা হয়েছে। শাহানাকে কেউ যদি জিজ্ঞেস করেন, আপনার ছেলে মেয়ে কি, তিনি নির্বিকার ভঙ্গিতে বলেন, আমার 2 মেয়ে। এটা বলতে তার কথা আটকে যায় না, বা তিনি কোনো কষ্ট বোধ করেন না, কিংবা কে জানে, হয়তো করেন, কাউকে বুঝতে দেন না। গত ঈদে অরু এসেছিল। শাহানা রাগে কাঁপতে কাঁপতে বলেছিলেন, তোরা তো সাহস, তুই এ বাড়িতে আসতে পারলি? এখনই বের হ, এখনই। অরু চলে গিয়েছিল এবং আর কখনো আসেনি। শাহানার ধারণা জহিরের সঙ্গে অরুর হয়তো কোনো যোগাযোগ আছে। এই বিষয়ে জহিরকে তিনি কখনো কিছু জিজ্ঞেস করেননি। আজকাল মাঝে মাঝে জিজ্ঞেস করতে ইচ্ছে করে। তরুর অস্থির ভাবটা আরও বাড়ল। জহির ভাই এখনো বের হচ্ছে না। কি করছেন তিনি? চা খাচ্ছেন? কাপ চা? এই ঝাঁঝা দুপুরে চা খাবার দরকারটা কি? তার ইচ্ছে করছে উকি দিয়ে দেখতে। ইচ্ছে করলেও যাওয়া যাবে না, সবাই ঘুমোচ্ছে। ভেতর থেকে দরজা বন্ধ করবে কে? তরু বসার ঘরে জানালার পাশে এসে দাঁড়ালো। আর তখনই চোখে পড়ল জহির ভাই বেরোচ্ছেন। আজ তাকে অন্যরকম লাগছে। কেন অন্যরকম লাগছে? গায়ে তো সেই পুরনো হলুদ শার্ট। এরকম বিশ্রী রঙের শার্ট কেউ পরে? পয়সা আর লাগে ভালো একটা শার্ট কিনতে? কত সুন্দর শার্ট আজকাল বের হয়েছে। জহির কলিং বেলে হাত দেওয়ার আগেই জানালার ওপাশ থেকে তরু বলল, জহির ভাই। জহির জানালার পাশে এগিয়ে এসে বলল, তুমি কলেজে যাওনি? না। আপনি ওই চায়ের দোকানে বসে কি করছিলেন? দেখেছো নাকি? হ্যাঁ দেখেছি। আপনি ওখানে কি করেছিলেন? চা খাচ্ছিলাম, আবার কি? এ বাড়িতে আমরা কি চা বানাতে পারি না যে দোকানে গিয়ে চা খেতে হয়? জহির কথা ঘোরাবার জন্য বলল, দরজা খোলো তরু, জানালা দিয়ে কথা বলবো। তরু দরজা খুলল। তার মুখ ভার ভার, বিষণ্ণ। জহির বলল, কেউ নেই নাকি? ঘর এমন চুপচাপ। তরু করুণ গলায় বলল, এ বাড়ি এখন তো চুপচাপই থাকে। এ বাড়িতে হইচইয়ের মানুষ কোথায়? বসুন জহির ভাই। কেন জানি আপনাকে দেখে আজ খুব ভালো লাগছে। জহির লজ্জিত মুখে বলল, মামা এখনও ফেরেননি? উহু, আপনাকে আজ অন্যরকম দেখাচ্ছে কেন জহির ভাই? কেমন অচেনা অচেনা লাগছে। চুল কেটেছি। আপনাদের পুরুষদের এই একটা অদ্ভুত ব্যাপার। 2 দিন পর পর চুল কাটেন আর চেহারা বদলে যায়। মানুষ তো আর বদলায় না। কে জানে, হয়তো বদলায়। তোমার মনটা মনে হয় খারাপ। কিছু হয়েছে নাকি? না, কি আর হবে। মামি কোথায়? ঘুমোচ্ছেন। ডাকবো? না, ডাকার দরকার নেই। জহির খানিক ইতস্তত করে বলল, জিনিসটা কেমন দেখো তো তরু। এঙ্গেজমেন্টের একটা আংটি কিনলাম। মানে? মামা বললেন তাই। তরু হাত বাড়িয়ে আংটির বাক্সটি নিল। জহিরের অসময়ে আসার উদ্দেশ্য তার মনে পড়ল। আজ 16 তারিখ, মেয়ে দেখার দিন। তরুর মনেই ছিল না। জহির নিচু গলায় বলল, তোমাকে নিয়ে কিনতে চেয়েছিলাম। ভাবলাম তোমাকে নিয়ে গেলে তুমি শুধু দামিগুলি কিনতে চাইবে। মানে আমার তো আবার। আংটিটা সুন্দর হয়েছে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি, খুব সুন্দর। আঙুলে লাগবে কি না কে জানে। লাগবে। জহির ভাই, আমি একটু পরে দেখব? পরো। দেখো আবার যেন দাগ না লাগে। তরু একদৃষ্টিতে কিছুক্ষণ জহিরের দিকে তাকিয়ে আংটি পরল। জহির বলল, লেগেছে? হ্যাঁ। টাইট হয়নি তো? না। অবশ্যই হলেও অসুবিধা হবে না। ওরা বলেছে ফেরত নেবে। আংটিটা এখন খুলে ফেলো তরু। ঘষা টষা লাগলে দাগ পড়ে যাবে। পড়বে না। সোনাতে অত সহজে দাগ পড়ে না। চা খাবেন জহির ভাই? না। ঠান্ডা কিছু দেব? শরবত করে দেই? লেবু আছে। না না, কিছু লাগবে না, তুমি বসো তো। তরু তার সামনে বসল। নিচু গলায় বলল, আংটিটা আমাকে একদম মানাচ্ছে না। তাই না জহির ভাই? গায়ের রং আরও ফর্সা হলে মানাতো। যার গায়ের রং সোনার মতো তাকেই সোনায় গয়নায় মানায়। আমাদের কলেজে সায়েন্স গ্রুপ একটা মেয়ে পড়ে। তার গায়ের রং অবিকল কাঁচা সোনার মতো। তাই নাকি? হ্যাঁ। একবার কয়েক গাছি চুড়ি পরে এসেছিল। চুড়িগুলি গায়ের রঙের সঙ্গে এমনভাবে মিশে গেল যে কোনগুলি চুড়ি বোঝাই যাচ্ছিল না। বলো কি? তবে মেয়েটা দেখতে ভালো না। মেয়েটার দিকে তাকালে মনটা খারাপ হয়ে যায়। এত সুন্দর গায়ের রং, এত সুন্দর শরীর। বলতে বলতে তোর লজ্জা পেয়ে গেল। সুন্দর শরীর কথাটা বলা ঠিক হয়নি। জহির ভাই কী মনে করলেন কে জানে।
জহির ভাই, বলো। সবারই তো একই রকম নাক মুখ চোখ, তবু কাউকে সুন্দর লাগে, কাউকে লাগে না কেন? কি জানি কেন। তরু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আমি নিজে দেখতে তো ভালো না, এই জন্যে এটা নিয়ে আমি খুব ভাবি। তুমি দেখতে খারাপ কে বলল? খারাপ না, তবে সাধারণ, খুব সাধারণ। সাধারণই ভালো। ছেলেদের জন্যে ভালো, মেয়েদের জন্যে না। একটা মেয়ের কেমন বিয়ে হবে, কী রকম বর হবে তা নির্ভর করে মেয়েটা দেখতে কেমন, মেয়েটি বুদ্ধিমতী কিনা, পড়াশোনায় কেমন, তার মনটা কেমন, এইসব দেখা হবে না। জহির বিস্মিত হয়ে বলল, তুমি কি বিয়ে নিয়ে খুব ভাবো? ভাবি, আপার এই কাণ্ডের পর ভাবি। নিজের চেহারাটা আরেকটু ভালো হলে তেমন ভাবতাম না। তোমার চেহারা খারাপ না, তা ঠিক, খারাপ না, তবে ভালোও না।